গল্পকথা নিয়ে হাজির আমি মৌসুমী। আজকে আপনাদের যে গল্পটি শোনাবো সেটি মূলত 4টি পার্টে আছে, তবে আজকে আপনাদের শোনাবো তার থেকে 2টো পার্ট, আর বাকি 2টো থাকবে পরের অংশে, পরের অন্য কোনো দিন। গল্পের নাম ঝড়ের রাত। অবিনাশ পুরনো মারুতি গাড়ির স্টিয়ারিং ধরে এক দৃষ্টিতে সামনের পথের দিকে তাকিয়েছিল। গাড়ির জানলার বাইরে রাতের অন্ধকার যেন ঘনিয়ে আসছিল। শীতলকুচির রাস্তাগুলো ক্রমশ জনশূন্য হয়ে পড়ছিল। শীতকালীন বাতাসের হিমেল ছোঁয়া জানলার ফাঁক দিয়ে তার মুখে এসে লাগছিল। অবিনাশ আজ সকাল থেকেই ব্যস্ত ছিল। ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেম অফিসার হিসেবে কাজ করতে সে আজ শীতলকুচি গিয়েছিল একটি কেসের তদন্ত করতে। এই কাজের জন্য সারা দিন ছোটাছুটি করার পর অবশেষে কাজ শেষ করতে রাত হয়ে যায়। শীতলকুচি থেকে মাথা ভাঙার পথে রাস্তার চারপাশের দৃশ্য খুবই শান্ত। গাঢ় অন্ধকারে ডুবে থাকা ধান ক্ষেত, গাছগাছালি ঝোপঝাড়, আর মাঝে মাঝে 2-1টা পুরনো বাড়ির চূড়া দেখা যাচ্ছিল। অবিনাশের চোখের পাতা ভারী হচ্ছিল, কিন্তু তাকে বাড়ি ফিরতেই হবে। মাথা ভাঙা পৌঁছানোর আগেই হঠাৎ গাড়ি এক ঝটকায় থেমে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দ বন্ধ হওয়ার সাথে সাথে যেন আশেপাশের নিস্তব্ধতা আরো বেশি গভীর হয়ে উঠল। অবিনাশ কিছুটা চমকে উঠল। সে একবার গাড়ির ইঞ্জিন চালু করার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। এক অদ্ভুত নীরবতা চারপাশে ছড়িয়ে পড়েছে। আকাশে হালকা মেঘ জমেছে, আর চাঁদের আলো মেঘের আড়ালে লুকিয়ে গেছে। দূর থেকে হালকা বাতাসে গাছের পাতার ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। অবিনাশ গাড়ির দরজা খুলে বাইরে নামলো। ঠান্ডা বাতাস তার গায়ে আঁচড়ে পড়তেই সে সোয়েটারের কলারটা টেনে তুলল। হায় রে, আবার এই সময়ে এমন বিপদ! অবিনাশ বিরক্তি নিয়ে বলল। গাড়ির ডিকি খুলে সে তার ছোট টর্চ আর একটা ছাতা বের করলো। রাস্তার ধারে আশেপাশে তাকিয়ে দেখলো কোনো জনমানব নেই। শরীরে বয়ে চলছিল অদ্ভুত এক অনুভূতি। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে সিদ্ধান্ত নিল গ্রামের দিকে হাঁটবে। হয়তো কোনো মেকানিক কিংবা ফোনের ব্যবস্থা করতে পারবে। টর্চের আলোয় সে রাস্তা ধরে এগিয়ে চলল। বৃষ্টি ধীরে ধীরে বাড়ছিল, বাতাসও তীব্র হয়ে উঠেছে। চারপাশের অন্ধকার ঘন থেকে ঘনতম হয়ে উঠছিল। পায়ের নিচে রাস্তার নরম মাটি কাদা হয়ে গেছে। এমন সময়ে গাড়ি বিগড়ে যাওয়ার মানে নেই। নিজের মনেই বিড়বিড় করল অবিনাশ। কিছু দূর এগিয়ে যেতে হঠাৎ দূরে একটা পুরনো বাড়ি চোখে পড়ল। 2 তলার বাড়ি। বাইরে থেকে মনে হচ্ছিল বহু দিনের পুরনো। রংচটা দেয়াল, দরজায় লাল রঙের ছোপ যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে আর কোনো বাড়িঘর চোখে পড়ল না। অবিনাশ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু আশ্রয় তো পাবো বলে সে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে অবিনাশ দরজায় টোকা দিল। ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। কিছুক্ষণ পর দরজার কপাটটা কড়াক করে খুলে গেল। দরজার ওপারে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। মাথায় ঘোমটা টানা, হাতে একটা কেরোসিনের হ্যারিকেনের টিমটিমে আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। কে? মহিলার গলা শীতল শোনালো। অবিনাশ কিছুটা ইতস্তত করে বলল, আমার গাড়ি একটু আগে খারাপ হয়ে গেছে।
আপনার কাছে যদি একটা ফোন থাকতো বা মেকানিককে খবর দিতে পারতেন। মহিলা হালকা কণ্ঠে বললেন, ফোন নেই বাবু, এই ঝড় জলায় কেউ আসবে না, ভিতরে আসুন, বাইরে তো প্রচুর ঝড় শুরু হয়েছে। অবিনাশ দরজার দিকে তাকিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। একটি অপরিচিত বাড়ি, অপরিচিত মানুষ, কিন্তু বাইরে ঝড় আর বৃষ্টির তীব্রতা দেখে সে আর ভাবতে পারল না। ঠিক আছে, একটু বসি, ঝড় থামলেই বেরিয়ে যাব, বলল অবিনাশ। মহিলা মাথা নিচু করে সরে দাঁড়ালেন। অবিনাশ বাড়ির ভিতরে পা রাখল। ভিতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাকে ঘিরে ধরল। বাড়ির ভিতরটা নিঃশব্দে অন্ধকারে ডুবে আছে। দেয়ালের পেলেস্তারার ফাটল ধরে ঝুলে পড়েছে। পুরনো কাঠের মেঝে করাত করাত শব্দ করছে। মহিলার হ্যারিকেনের আলোটা ছাড়া আর কোনো আলো নেই। এখানে বসুন বাবু, আমি কিছু জলখাবারের ব্যবস্থা করি, বললেন মহিলা। তার গলা ভারী হালকা শোনালো। অবিনাশ কাঠের একটা মোড়ায় বসে চারপাশে তাকিয়ে দেখল। পুরনো ঘরের দেয়ালে ছেঁড়া ছবি আর কয়েকটা ফ্রেম ঝুলছে। বাড়ির ঘড়িটা বিকল হয়ে আছে। সব কিছু যেন একটা জীর্ণতার ছাপ রয়েছে। আপনার নাম কি? জিজ্ঞেস করল অবিনাশ। মহিলা একটু থেমে উত্তর দিল, রঞ্জনা মুখার্জি। এখানে একাই থাকি, আমার স্বামী বাইরে থাকেন। একা থাকেন? অবিনাশ একটু অবাক হলো। রঞ্জনা নিস্পৃহ গলায় বলল, হ্যাঁ বাবু, 5 বছর হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান হয়নি। এই কথার পর যেন আবার ঘরের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। বাইরে ঝড়ের গর্জন বাড়ছিল। বাতাসের শোষো শব্দ যেন বাড়ির দেয়াল ভেদ করে ভিতরে এসে ঢুকছিল। বাইরে ঝড় খুব বেড়েছে, বলে রঞ্জনা অবিনাশকে একটা পিঁড়ি আর রুটি তরকারি দিয়ে গেল। অবিনাশ খেতে বসল, কিন্তু অস্বস্তির অনুভূতি তার পিছু ছাড়ছিল না। মহিলার চলাফেরা আর কথা বলার ভঙ্গিতে একটা অদ্ভুত কিছু ছিল। আশেপাশের নিস্তব্ধতাও তাকে অস্বস্তিতে ফেলছিল। খাওয়া শেষ করে অবিনাশ বলল, ঝড় থামলেই আমি বেরিয়ে যাব, আপনাকে একটু সমস্যা দিলাম। রঞ্জনা কোনো উত্তর না দিয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, রাত অনেক হয়েছে বাবু, একটু বিশ্রাম করুন, আমি আপনাকে একটা ঘর দেখিয়ে দিচ্ছি। অবিনাশ আর কিছু বলল না। রঞ্জনা তাকে একটি ঘরের দরজার সামনে নিয়ে গিয়ে বলল, এখানেই থাকুন, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেবেন। অবিনাশ মাথা নাড়ল। রঞ্জনা হ্যারিকেনের আলো হাতে নিয়ে ধীরে ধীরে অন্ধকার করিডোরের ভিতরে মিলিয়ে গেল। তার পায়ের শব্দ দূর থেকে মিলিয়ে যেতে শুরু করলো। অবিনাশ দরজা বন্ধ করে ঘরের ভেতর ঢুকে টর্চের আলো জ্বালল। ঘরটা ছোট, কিন্তু মেঝে পুরনো কাঠের। এক অদ্ভুত গন্ধে ঘর ভরে ছিল। মোমবাতির আলো জ্বালিয়ে সে ঘরের কোনায় রাখা একটা পুরনো বিছানায় বসে পড়ল। নিশ্ছিদ্র নীরবতার মাঝখানে পুরনো ঘরটি যেন এক রহস্যময় ছায়ায় ঢেকেছিল। বাইরে ঝড়ের তাণ্ডব কিছুটা কমলেও বৃষ্টির ঝাপটা আর বাতাসের শোঁসো আওয়াজ যেন কানে তালা লাগিয়ে দিচ্ছিল। অবিনাশ ধীরে ধীরে শোবার ঘরে ঢুকল। ঘরটা ছোট হলেও অদ্ভুত এক গুমুট ভাব ছড়িয়েছিল। পুরনো কাঠের খাট, তাতে একটা মলিন তক্তপোষ, পাশের টেবিলে একটা ভাঙা আয়না, আর কোণে একটা
পুরনো কাঠের আলমারি। রাত তখন গভীর, প্রায় 1টা ছুঁই। বাইরে নিস্তব্ধতার মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার কণ্ঠস্বর আর গাছের পাতার মরমর ধ্বনি। ঘরের মধ্যে যেন সেই নৈশব্দ আরো ঘনীভূত। বাতাস ভারী, শীতল। দেওয়ালে ঝুলনো পুরনো ঘড়ির কাঁটাটা যেন অদ্ভুতভাবে ধীরে ধীরে জ্বলতে শুরু করেছে, যেন সময় থমকে গেছে। অবিনাশ বিছানায় শুয়ে চাদর মুড়ি দিয়ে চোখ বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু ঘরের সেই ঠান্ডা, না, এই ঠান্ডা আর 5টা শীতের ঠান্ডা নয়। এটা যেন হাড়ের ভেতর দিয়ে বয়ে যাওয়া শীতলতা। ঘরের বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছিল, নোনতা পচা মাংসের মতো। ঘরের চারপাশে তাকিয়ে অবিনাশের কেমন যেন অস্বস্তি হলো। জানলার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল। মেঘের আড়ালে চাঁদের আলোর ছায়া মেঝের উপর নড়াচড়া করছিল। ঘরের মধ্যে একটা পচা স্যাঁতসেঁতে গন্ধ মিশে আছে। গন্ধটা যেন ভেজা কাঠ আর মাটির সাথে মিশে আছে, কোনো অজানা কিছুর। অবিনাশ শিউরে উঠল, নিজের সঙ্গেই ফিসফিস করে বলে উঠল, কি সব জায়গায় এসে পড়লাম। এই লোকালয়ে ফোন তো দূরের কথা, মানুষও দেখা যায় না। রঞ্জনা নামের মহিলাটাও কেমন অদ্ভুত। স্বামী বাইরে থাকে, অথচ কি যেন লুকোচ্ছে। সে একটা মোমবাতি খুঁজে টেবিলের ওপর রেখে জ্বালালো। মোমের হালকা আলোয় ঘরটা ছায়া আরো ভৌতিক হয়ে উঠল। দেয়ালের দিকটা ভালো করে লক্ষ্য করতেই তার চোখ আটকে গেল। দেয়ালের প্লাস্টারের উপর কিছু অদ্ভুত কালো দাগ, চতুর্ভুজ আকৃতির মতো কিছু চিহ্ন, যা দেখে মনে হচ্ছিল কেউ বুঝে শুনে আঁকেনি, বরং যেন ক্ষিপ্তভাবে আঁচড় কেটেছে। অবিনাশের মনের মধ্যে কেমন যেন একটা শীতল ভয় দানা বাঁধছিল। সে নিজের মনকে শান্ত করতে বিছানার এক পাশে বসল। এইসব পুরনো বাড়িতে এমন ছাপ তো দেখা যায়, হয়তো জলের দাগ বা পোকামাকড়ের কাজ। নিজের মনকে প্রবোধ দিয়ে সে মোমবাতির আলোয় চারপাশে আবার নজর বুলালো। টেবিলের ভাঙা আয়নাটা দেখে কেমন একটা অস্বাভাবিক অনুভূতি হলো। মনে হলো যেন কেউ তাকে দেখছে। অবিনাশ অস্থির হয়ে একবার আয়নাটার দিকে তাকালো, আবার তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। ভূত প্রেত কিছু নেই, এসব বাজে কথা। সে নিজেকেই বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বুকের ভেতর একটা অজানা ভয় যেন গা শিরশির করে উঠছিল তার। শুতে গিয়ে অবিনাশ কম্বলটা জড়িয়ে নিল। বাইরে ঝড়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু তখনই হঠাৎ ঘরের ভেতরটা আরো অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল, যেন অদৃশ্য কেউ জানালার ফাঁক দিয়ে শীতল বাতাস ঢুকিয়ে দিচ্ছে। মোমবাতির শিখা ক্ষীণ হয়ে কাঁপতে লাগলো। ঘরের নিস্তব্ধতায় যেন আরো গাঢ় শূন্যতা এসে জমল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতেই তার কানে এলো একটা দূরের আওয়াজ। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু একটু পরে সেটা স্পষ্ট হয়ে উঠল। মহিলার ফুঁপিয়ে কান্না, কণ্ঠস্বর যেন করুণার চেয়ে বেশি ভয়। হঠাৎই একটা ঠান্ডা বাতাস সজোরে এসে জানালাটা খুলে দিল। পর্দা দুলে উঠল। একই সঙ্গে রান্নাঘর থেকে আসা বাসনের ঠোকাঠুকি শব্দে অবিনাশের বুকের রক্ত হিম হয়ে উঠল। কি কাঁদছে এত রাতে? অবিনাশ নিজেকেই প্রশ্ন করে উঠল। কান পাততেই কান্নার আওয়াজটা আরো জোরে এলো, যেন ঘরের বাইরের দিক থেকে। ভয় আর কৌতূহলের মিশ্র অনুভূতিতে অবিনাশ দরজা খুলে বাইরে বেরোলো। কেউ জবাব দিল না। হাতের টর্চটা ধরে সে আস্তে আস্তে বিছানা ছেড়ে নামলো। ঘরের মেঝে যেন বরফের চেয়েও ঠান্ডা। পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে দরজাটা খোলার চেষ্টা করতেই একটা গভীর আর্তনাদ ভেসে এলো। আমাকে বাঁচাও! অবিনাশের শরীরের লোম দাঁড়িয়ে গেল।
কণ্ঠস্বরটা ছিল নারীর। সে দরজা খুলে করিডোরে পা রাখতেই দেখে সামনের ঘরের সোফায় রঞ্জনা বসে আছে। কিন্তু রঞ্জনা তো। তার চোখ বড় হয়ে গেল। সামনের হলঘরে গিয়ে দেখল রঞ্জনা এক কোণে রাখা পুরনো সোফায় বসে আছে। কেরোসিনের হ্যারিকেনটা টিমটিমে আলো ছড়াচ্ছিল রঞ্জনার মাথার নিচু। তার গলা থেকে আসছে মৃদু কান্নার শব্দ। অবিনাশ ধীরে ধীরে এগিয়ে গেল। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? রঞ্জনা কিছু না বলে কাঁদতে থাকলো। কিছুক্ষণ পর রঞ্জনা ধীরে ধীরে মাথা তুলল। রঞ্জনা হঠাৎ মুখ তুলল। টর্চের আলোয় অবিনাশ যা দেখল তাতে তার হাত থেকে টর্চ প্রায় পড়ে যাওয়ার জোগাড়। টর্চের আলোটা তার মুখের উপর পড়তেই অবিনাশ চমকে উঠে পিছু হটল। রঞ্জনার মুখটা যেন এক পোড়া কঙ্কালের মতো, তার চোখের জায়গায় গভীর গহ্বর, তার ঠোঁটের চারপাশের পোড়া চামড়ার মতো দাগ, মুখে অদ্ভুত বিকৃত হাসি। আমাকে ভয় পেও না বাবু, রঞ্জনা বলল। তার গলা যেন গহ্বর থেকে আসছে। রক্ত হিম হয়ে গেল তার শরীর। পা যেন এক জায়গায় আটকে গেছে। রান্নাঘরের দিক থেকে এবার এলো বাসনপত্র ঠোকাঠুকির শব্দ, যেন কেউ রান্নাঘরে কিছু করছে, অথচ পুরো বাড়িতে রঞ্জনা ছাড়া আর কেউ থাকার কথা নয়। অবিনাশের কণ্ঠস্বর কেঁপে উঠল। কে কে রান্নাঘরে? রঞ্জনা আর কোনো কথা বলল না, শুধু সেই বিকৃত মুখটা নিঃশব্দে অবিনাশের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে সেই ভয়ানক হাসি। অবিনাশ আর দাঁড়িয়ে থাকতে পারল না। পায়ের কাছে রাখা টর্চটা তুলে সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলো। ঘরের নিস্তব্ধতা এবার যেন কান ফাটিয়ে দিচ্ছে। রান্নাঘরের দরজার সামনে গিয়ে সে থমকে দাঁড়ালো। ভিতর থেকে এখনো ঠক ঠক আওয়াজ আসছে। কাঁপতে কাঁপতে অবিনাশ দরজার পাল্লা ঠেলে খুলল, কিন্তু রান্নাঘরের ভেতরটা খালি, কিছু নেই। শুধু একটা পুরনো বালতির উপর রাখা বাসনগুলো টালমাটাল অবস্থায় পড়ে আছে। বাতাসের মধ্যে আবার সেই গা শিউরে ওঠা গন্ধ। এবার যেন গন্ধটা আরো তীব্র, আরো পচা। হঠাৎ টর্চের আলোয় রান্নাঘরের মেঝেতে দেখতে পেল একটা ছায়া, কারো দাঁড়িয়ে থাকার ছায়া, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কেউ নেই। কে আছেন এখানে? অবিনাশের গলা কাঁপল, কিন্তু কোনো উত্তর এলো না। পিছন থেকে এবার শুনতে পেল সেই চেনা কান্নার আওয়াজ। ফিরে তাকাতেই দেখল রঞ্জনার সামনে দাঁড়িয়ে, কিন্তু এবার রঞ্জনার মুখটা পুরো কঙ্কাল হয়ে গেছে। তার পোশাক ছেঁড়া, তার গায়ের চামড়া যেন জ্বলে পুড়ে কালো হয়ে গেছে। টর্চ অবিনাশের হাত থেকে পড়ে গেল। আতঙ্কে দৌড় লাগালো সে, কিন্তু পুরনো কাঠের মেঝেতে পা হড়কে পড়তে পড়তে নিজেকে সামলালো। রঞ্জনার শীতল কণ্ঠস্বর যেন গোটা বাড়িতে প্রতিধ্বনি তুলল। এখানে কেউ বাঁচে না বাবু, এখানে কেউ বাঁচে না বাবু, কেউ বাঁচে না। অবিনাশের দম বন্ধ হয়ে আসছিল। কি করবে বুঝে উঠতে পারছিল না। তার চারপাশে কেবল সেই ভৌতিক নীরবতা আর দূরের অদৃশ্য কোনো কান্নার সুর। আজ এইটুকুই। গল্প কথায় পরের দিন থাকবে বাকি দুটো অংশ একসঙ্গে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন।